হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত ক্লাসগুলোতে আমরা অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের বিভিন্ন ম্যাথগুলো সলভ করছি। তো আমরা বিগত যে ক্লাসটা করছিলাম সেখানে আমরা দেখছিলাম যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার অক্ষরপত্র প্রকাশনের যে বই, সেই বইটা আমরা টোটালি সলভ করছিলাম। ঠিক আছে, গাণিতিক উদাহরণগুলা। তো আহ, এখন আজকে আমরা যে চ্যাপ্টারটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর। তো চলো চ্যাপ্টারটার নামটাকে লিখি, ভেক্টর। তো ভেক্টর এই চ্যাপ্টারটা কিন্তু একটা খুবই ইউনিক একটা চ্যাপ্টার এবং খুবই কমন একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো তোমরা যারা ইন্টারে সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করতেছো বা যারা পরীক্ষার্থী তারা জানো যে এই ভেক্টর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ফিজিক্স প্রথম পত্রের জন্য। এবং এখান থেকে একটা কোশ্চেন তোমরা ইজিলি পাবাই, সেটা অ্যাডমিশন বলো এমনি পরীক্ষা বলো, তোমরা যেখানেই যাও না কেন এই ভেক্টর এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি একদম মানে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা তো এই ভেক্টরেরই একটা ক্লাস করব। তো আজকে আমরা 20 থেকে 25টা বা যতটুকু পারি ততগুলো ম্যাথ সলভ করব। তো এর পরবর্তীতে দেখবো যে আমরা আজকে এই বইটা সলভ করতেছি, তো পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা রাইটের বই সলভ করবো। আস্তে আস্তে অ্যাডমিশন মোটামুটি যেগুলো কোশ্চেন আসতে পারে পর্যায়ক্রমে সেগুলোর উপরও ক্লাস আমরা নিব। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করি, দেখি আজকে আমাদের জন্য কি কি চ্যাপ্টারগুলা অঙ্কগুলো আছে সেটা আমরা একটু দেখি। তো দেখো, ফার্স্টে আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা কি বলছে যে একটি বস্তুর পূর্ব থেকে পশ্চিম দিকে 4 মিটার সরণ হওয়ার পর এটি উত্তর দিকে 3 মিটার গেল। ঠিক আছে, বস্তুটির লব্ধি সরণের মান কত এবং দিক কোন দিকে? ঠিক আছে, দিক কোন দিকে সেই জিনিসটা এখানে বের করতে বলছে। তো তাহলে চলো একটু একটু ডায়াগ্রামটা আগে ড্র করতে হবে। ঠিক আছে, চিত্র অঙ্কন করা ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো একটা ম্যাথের জন্য চিত্র অঙ্কন করতে পারো তাহলে সেই ম্যাথটাই একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে, তো দেখো কি বলছে যে একটি বস্তু কি করে পূর্ব থেকে পশ্চিম দিকে 4 মিটার সরণ হয়। হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে আমরা ফার্স্টে একটা এইভাবে দিক ডায়াগ্রাম ড্র করে নিব। ঠিক আছে, দিক ডায়াগ্রাম এভাবে আগে ড্র করে নিব যাতে আমাদের ক্যালকুলেশন গুলো করতে কি সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এদিকে কি হবে, এদিকে উত্তর, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, আমরা এভাবে দিয়ে নিব। এখন কি বলছে যে পূর্ব থেকে সে পশ্চিম দিকে 4 মিটার সরণ হয়, তাহলে সে কোন দিক গেছে? সেই দিকে গেছে এই পর্যন্ত। তাহলে এখানে আমরা ধরলাম কি 4 মিটার। ঠিক আছে, এখানে আমরা ধরলাম 4 মিটার। এখন বলছি কি তারপরে এটি কি উত্তর দিকে কয় মিটার গেছে? উত্তর দিকে 3 মিটার গেছে। তাহলে আমরা ধরলাম সে উত্তর দিকে কত গেছে? 3 মিটার। তাহলে আলটিমেটলি কি বলছে যে সে তার লব্ধি সরণের মানটা কত? তাহলে ভাইয়া দেখো তো, লব্ধি সরণটা তার এদিকে কাজ করবে না একদম, এদিকে আমরা ধরতে পারি। তো এটাকে যদি আমরা ও দেই, এটাকে যদি আমরা এ দেই, আর এটাকে যদি বি দেই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ও ভি, ও ভি ইজিক্যাল টু কি লেখা যায়? √3² + 4², এটা লেখা যায় না? আচ্ছা, তো আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি কি পাবা? 5 মিটার। ঠিক আছে, এখান থেকে 5 মিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এখন দিক কোন দিকে? দিক হচ্ছে আসলে এই ও থেকে বি এর দিকে। ঠিক আছে, দিকটা হচ্ছে ও থেকে বি এর দিকে। এটুকু লিখলেই এনাফ, দিক ও থেকে বি এর দিকে। আচ্ছা, তো এই প্রথমে আমরা যে ম্যাথটা সলভ করলাম এটা খুবই ইজি একটা ম্যাথ এবং বেসিক একটা ম্যাথ। জাস্ট খালি পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ হয়েছে। চলো দেখি আস্তে আস্তে আমাদের কি ম্যাথগুলো আছে। পেনটা একটু চিকন করে নিই। পেনটা খুব সমস্যা করতেছে, বুঝছো? পেনটা এদিকে বেশি বড় হয়ে যায়। আচ্ছা, দেখো আমাদের পরবর্তীতে 2 নম্বর ম্যাথটা কি বলছে। দেখো 2 নম্বর ম্যাথটা বলছে যে দুটি দিক রাশির প্রত্যেকের মান দেওয়া আছে 6 একক। হ্যাঁ, এরা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে ধরো আমরা ফার্স্টে এখানে কি ধরে নিতে পারি? আমরা এখানে ধরে নিলাম যে দুইটার মানে কি 6 একক। তাহলে এখানে ধরে নিই আমরা যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু 6, এটা আমরা ধরে নিলাম। এবং অন্তর্ভুক্ত কোণ আলফা ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। তাহলে এখান থেকে জাস্ট করে যদি আমরা ফর্মুলাটা ইউজ করি তাহলে আমরা কি লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু ফর্মুলাটা আমরা সবাই জানি, p² + q² + 2pq কজ আলফা। এই ফর্মুলাটা আমরা সবাই জানি মোটামুটি। তাহলে দেখো এখন যদি এখানে আমরা মানগুলো বসে জাস্ট ক্যালকুলেশন করি, 6² + 2 ইন্টু 6 কস 120 ডিগ্রি, এটা লেখা যায় কিনা?
এটা কিন্তু ভাইয়া লেখা যায়। তাহলে দেখো এখন যদি তুমি টোটাল এই পোর্শনটুকুকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 6 একক। আমি আসলে ক্যালকুলেশনগুলো ভাঙায় দেখালাম না, এটা তুমি ক্যালকুলেটরে বসে করতে পারো, আবার যারা একটু বেশি এক্সপার্ট আছে তারা কিন্তু এই ক্যালকুলেশনটুকু হাতে হাতে কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কন্ডিশন আছে, দেখো যদি দুইটা দিক রাশির মান যদি সেম হয়ে যায়, মানে এই পি আর কিউ যে দুইটা ফোর্স দেওয়া আছে, এই ফোর্সগুলোর মান যদি সেম হয়ে যায়, তাহলে এদের মধ্যবর্তী কোণ, এই কোণ বের করার, ঠিক আছে, এই লব্ধির সাথে যে কোনো একটার কোণ বের করার ফর্মুলাটা খুবই ইজি হয়ে যায়। সেটা কি বলতো? আলফা ডিভাইডেড বাই টু। ঠিক আছে, আলফা ডিভাইডেড বাই টু। তাহলে এখন যদি এই জিনিসটা আমরা একটু ড্র করি, দেখো তোমাকে একটু বোঝায় বিষয়টা, এইদিকে এইদিকে, ঠিক আছে, আর এইদিকে, হ্যাঁ, তো ধরলাম এইদিকে আমাদের যাচ্ছে কি পি, আর এদিকে যাচ্ছে কি আমাদের কিউ। এই পি ও কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আলফা। এখন এই যে লব্ধিটা যাচ্ছে কোন দিকে? এইদিকে যাচ্ছে না লব্ধিটা আর, এই আর এর সাথে এই পি বা কিউ যে কোনো একটা কোণ যদি আমরা ধরি এখানে কি থিটা, তাহলে সেই থিটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই টু। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 120 ডিগ্রি ডিভাইডেড বাই টু। তাহলে এখানে আলটিমেটলি আমাদের থাকতেছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমরা থিটার মানটা পাচ্ছি কি 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো খুবই সহজ একটা ম্যাথ, এগুলো এমসিকিউতে তোমাদের একটু প্র্যাকটিস করার জন্য দিয়ে দিতে পারে, যে কার কত প্র্যাকটিস ভালো হয়েছে সেটার জন্য এইভাবে এটা এমসিকিউতে তুমি পাইতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো পরবর্তী ম্যাথটা কোনটা বলছে, যে নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে দেওয়া আছে কি 18 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছায় এবং তখন নৌকার বেগ কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, তো খুবই সহজ। দেখো আমরা ধরে 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 আগাই। তো আমরা ফার্স্ট এখান থেকে কি করতে পারি, যে ধরি স্রোতের বেগ, আমরা স্রোতের বেগকে ধরলাম কি ইউ। ঠিক আছে, আর নৌকার বেগকে আমরা কি ধরলাম? আর নৌকার বেগকে আমরা ধরলাম কি ভি। ঠিক আছে, স্রোতের বেগকে আমরা ধরলাম ইউ আর নৌকার বেগকে ধরলাম আমরা ভি। তাহলে দেখো এই যে কন্ডিশন দেওয়া আছে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে কখন যাবে? ধরো এই যে একটা নৌকা, সরি এইটা নদী, ঠিক আছে, নৌকা না। আচ্ছা, এখন এই নদীতে ধরো এই স্রোত যাচ্ছে, স্রোত তো এদিকে যাবে, স্রোতের বেগটা কোদিকে ইউ। এখন যদি নৌকাটা অ্যাকচুয়ালি এই দিকে যায়, ঠিক আছে, তাহলে কি আমাদের স্রোতের অনুকূলে, আর যদি নৌকাটা এই দিকে যায় তাহলে কি আমাদের স্রোতের প্রতিকূলে। তাহলে দেখো যদি এই দিকে স্রোতের অনুকূলে যায় তখন আমরা কি লিখতে পারি? ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 18, এটা আমরা লিখতে পারি এখান থেকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করবা, যে অলওয়েজ কিন্তু নৌকার বেগ স্রোতের বেগ থেকে বেশি হইতে হয়। ঠিক আছে, নৌকার বেগ কিন্তু স্রোতের বেগ থেকে বেশি হইতে হয়। কেন? কারণ হচ্ছে যদি এই নৌকার বেগটা স্রোতের বেগ থেকে বেশি না হয়, তাহলে তুমি যেদিকে আসলে নৌকা দিকে চালাতে চাচ্ছ তুমি কোনো দিকেই নৌকাটা চালাতে পারবে না। স্রোত যেদিকে যাবে নৌকাটা আসলে সেদিকেই আলটিমেটলি যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি যখন দেখবা প্রতিকূলে যখন যাবে তখন আমরা এই নৌকার বেগ থেকে আসলে স্রোতের বেগ থেকে বিয়োগ করবো। এখানে অনেকের ভুল হয়ে যায়, এই জিনিসটার মাথায় রাখবে, এখানে কি ভি মাইনাস ইউ হবে, ইউ মাইনাস ভি কিন্তু হবে না। ঠিক আছে, 6। তো আলটিমেটলি এখন তুমি যদি এটুকু সমাধান করো, সমাধানটা খুবই ইজি। তাহলে এখান থেকে তুমি নৌকার বেগটা পাই দেবো কত? 12 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগটা পাই যাবে কত? স্রোতের বেগটা পাই যাবো হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্রোতের বেগটা আমরা পেয়ে গেলাম 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন বলছে যে নৌকাটিকে কোন দিকে চালনা করলে আসলে এটি ডিরেক্ট সোজা অপর পারে পৌঁছাবে। ঠিক আছে, কোন দিকে চালনা করলে অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে। এখন এই যে এই নদীতে ধরো নৌকাটিকে এই স্রোত আছে, ঠিক আছে, এখানে এই একটা স্রোত আছে। এখন যদি আমি নৌকাটিকে ডিরেক্ট এইদিকে চালাই দিই, চালাই দিলে কি নৌকাটা আস্তে আস্তে কিন্তু এইখানে যাবে না, এইদিকে কোনো একটা পজিশনে যে এরকম কোনো একটা পজিশনে যে এসে থামবে। এখন তাকে যদি ডিরেক্ট একদম অপর পাড়ের এই কর্নারে পৌঁছাইতে হয়, তাকে অবশ্যই এই কোনো দিকে একটা দিতে হবে, কারণ এইদিকে যদি রওনা দেয় তাহলেই কিন্তু আস্তে আস্তে স্রোতের কারণে এইখানে যে পৌঁছাবে। ঠিক আছে, তার মানে কি আমাদের থিটাটা, এই যে এই লব্ধি বেগের সাথে যে থিটাটা, এই থিটাটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, থিটা কিন্তু 90 ডিগ্রি হইতে হবে। এখন দেখো আমরা যে ফর্মুলাটা আসলে অ্যাকচুয়ালি জানি, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা, এটা জানি না। এখন এখানে যদি আমরা থিটার মানটা 90 ডিগ্রি বসাই, হুম, থিটা 90 ডিগ্রি মান কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, অসংজ্ঞায়িত একবার কিভাবে লেখা যায়? 1/0। ঠিক আছে, এটা কি লেখা যায়? 1/0। এখানে যদি থিটাটা কি হয় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, এটা আমরা লিখতে পারি। তো আলটিমেটলি দেখো এখান থেকে আমাদের আসতেছে কি, যে ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু কিন্তু 0 এসে যেতেছে, এবং তুমি এই লাইনটাই তুমি একবারে লিখতে পারো, কোনো সমস্যাই নাই। ঠিক আছে, এই লাইনটাও তুমি একবারে লিখতে পারো, কোনো সমস্যাই নাই। এখন এখান থেকে আমাদের কোণের মানটা চাইছে, কোণের মানটা যদি বের করতে চাই তাহলে কি লিখবো? আমাদের কস ইনভার্স মাইনাস
ইউ ডিভাইডেড বাই ভি, এটা তো আমরা লিখবো। তো আলটিমেটলি দেখো এখানে কস ইনভার্স কি থাকতেছে, কস ইনভার্স এটা কি ছিল, 6টা ছিল বড়, তার মানে কি হাফ, তাহলে কস ইনভার্স মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি যদি এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে তুমি কত পাবা, 120 ডিগ্রি। 120 ডিগ্রি এটা কিন্তু আলটিমেটলি শর্টকাট হিসেবে ইউজ হয়, যে এই আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে যখন শর্টকাটে ক্লাস করবো তখন আমরা এটা খুব সুন্দর করে বোঝাই দিব, ঠিক আছে। তো দেখো এখন আর কি বের করতে বলছে, নৌকার বেগ মানে নৌকার ভেলোসিটিটা কি হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে চলো আমরা আর এর মানটা বের করে ফেলি। তো এখন যদি আমরা আর এর ফর্মুলাটা বের করতে চাই, তাহলে আর এর ফর্মুলাটা আমরা কি জানি, যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এখন দেখো এখানে জাস্ট মানগুলো বসাই দিব, ঠিক আছে, এখানে জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে এখানে কি থাকতেছে, 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 × 6 × 12 প্লাস হচ্ছে কি কস আলফা, আলফার মান কত বেরিয়েছে, 120 ডিগ্রি, ঠিক আছে। তো আলটিমেটলি এখন তুমি এটাকে বেশ বসায় হিসাব করবা, হিসাব করলে দেখবে এখান থেকে পাওয়া যাচ্ছে কত, 10.39 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 10.39 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে আলফার মান আর আর মানটা বের করতে বলছিল, তারপরে এইভাবে যদি বলে আমরা এইভাবে ম্যাথটা সলভ করবো, ঠিক আছে। নদী নৌকার কনসেপ্টগুলো খুবই ইজি, জাস্ট একবার বুঝলে মোটামুটি তুমি এটি বের করতে পারবা, কোনো সমস্যা নাই। চল দেখি আমাদের পরবর্তী কোনটা বলছে। দেখো এখানে কি বলছে, যে একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 40 কিলোমিটার পার বেগে যায়, ঠিক আছে। তাহলে এটার জন্য আগে ডায়াগ্রামটা ড্র করি। ড্র করলে ডায়াগ্রাম ড্র করা মানে এই ম্যাথ একদম তুমি সলভ করে ফেললা, ঠিক আছে। তো কি বলছে, যে জাহাজ উত্তর দিকে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাচ্ছে, ঠিক আছে, ঘন্টায় 40 কিলোমিটার পার। অপর একটি জাহাজ সোজা পশ্চিম দিকে, পশ্চিম দিক কোনটায় দিকে, সেই দিকে যাচ্ছে। আচ্ছা কত যাচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা এখন আহ, প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে প্রথম জাহাজ কোনটা এটা, এখন প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজটির লব্ধি বেগ আহ, অনুযায়ী সে দেখতে পাবে কি, জাহাজটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে। প্রথম জাহাজের একজন আরোহী দেখবে যে দ্বিতীয় জাহাজটিকে এদিকে যাইতে, তো এইদিকে যদি আমরা এখন পিথাগোরাসের উপপাদ্যটা এখানে ইউজ করি, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে লব্ধি বেগ যদি আমরা কি ধরি আর, এদিকে ধরলাম আমরা আর, তাহলে এখান থেকে লেখা যায় কি ডিরেক্ট আর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, রুট ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, এটা লেখা যায়। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আলটিমেটলি এখানে কি পেয়ে যাবো, যদি হিসাব করে দেখবা পাচ্ছ 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখন এই দিক বরাবর যদি আমাদের 40 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমাদের এই দিকেও তো আমরা 40 লিখতে পারি। তাহলে এই কোণটার মান যদি ধরি আমরা থিটা, ঠিক আছে, এই কোণটার মান যদি আমরা ধরি থিটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে tan থিটা ইজ ইকুয়াল টু 40/30, এটা আমি লিখতে পারি, যে tan থিটা ইজ ইকুয়াল টু কি 40/30। তো এখান থেকে আমরা কি থিটার মানটা বের করবো, তাহলে থিটার মানটা আমরা কি বের করতে পারি, tan ইনভার্স 4/3। এখন tan ইনভার্স 4/3 এটা ক্যালকুলেটরে তুমি যদি বের করো, এখান থেকে তুমি পাবা হচ্ছে থিটার মান কত, 53.1, ঠিক আছে, 53.1 ডিগ্রি, ঠিক আছে, 53.1 ডিগ্রি। এখন উত্তর দিকের সাথে এই কোণটা যদি হয় কত, থিটা প্রাইম, তাহলে থিটা প্রাইম তুমি কিভাবে বের করতে পারো, 90 ডিগ্রি মাইনাস 53.1, 90 ডিগ্রি মাইনাস 53.1। আচ্ছা এখন আমরা আলটিমেটলি কথা হচ্ছে যে এখানে থিটা এবং থিটা প্রাইম আমরা কেন বের করলাম। এখন থিটা এই যে মানটা দেওয়া আছে, থিটা এটা কি, তোমাকে যদি এই থিটার মানটা বের করো, তাহলে তোমার এখানে বলতে হবে কি, সেটা যে পশ্চিম দিকের সাথে এত ডিগ্রি কোণে চলতেছে, তোমাকে পশ্চিম দিক ইনক্লুডেড করে দিতে হবে। এবং থিটা প্রাইম যদি বের করো, তাহলে তুমি এখানে বলতে পারো যে উত্তর দিকের সাথে এত কোণে যাচ্ছে, ঠিক আছে। দুইটাই কিন্তু সঠিক, কোনোটাই কিন্তু ভুল না, ঠিক আছে, তুমি যেভাবে বলো সেভাবেই অ্যান্সারটা হবে, ঠিক আছে। তো ম্যাথটা খুবই সহজ ছিল, এরকম ম্যাথ আমরা আগেও করছি কখনো কখনো। তো দেখো এখানে কি বলছে, একজন সাইকেল চালক 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, ঠিক আছে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ন্ত বৃষ্টি ফোঁটা তারকে কত বেগে আঘাত করবে এবং বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। এই ক্যাটাগরির ম্যাথগুলো আমরা আগে বহুবার করছি, ঠিক আছে। আচ্ছা
সেম টু সেম আমরা আগে এইভাবে ডায়াগ্রামটা ড্র করবো, এইভাবে একটা ডায়াগ্রাম আগে ড্র করে নেবো, ঠিক আছে। সাইকেল চলো 8 কিলোমিটার বেগে সাইকেল চলছে, আচ্ছা 8 কিলোমিটার বেগে ধরলাম এইদিকে সাইকেল চলছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। ধরলাম এইদিকে সাইকেল সে চালাচ্ছে 8 কিলোমিটার বেগে। এখন 12 কিলোমিটার বেগে পড়ন্ত বৃষ্টি, এখন বৃষ্টি তো সোজা নিচের দিকেই পড়বে, তাই না? তাহলে কি এখানে আমরা লিখতে কি 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখন যেহেতু সেই দিকে যাচ্ছে তাহলে তার লব্ধি বেগটা আসলে কোন দিকে দেখবে, সে দেখবে বৃষ্টি ফোঁটাটা এইভাবে পড়তেছে, সেরকম একটা জিনিসে দেখবে। তাহলে এখন যদি এখানে আমরা পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করি, তাহলে দেখো এখান থেকে লব্ধি বেগের যদি আমরা ধরি আর, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা আমরা দেখতে পাই না? তো দেখো এখানে আলটিমেটলি এখন টোটাল পোর্শনটুকু তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে এক লাইনের ম্যাথ, এটা জাস্ট ক্যালকুলেটর বসে করলে হয় 14.42 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। 14.42 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে কিন্তু আমরা আর এর ভ্যালুটা কি বের করে ফেললাম। এখন যদি ধরো আমরা ধরি যে এই কোণটার মান কি, এই কোণটা হচ্ছে কি থিটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে কি থিটা, তাহলে এখানে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ট্যান থিটা কিন্তু লেখা যায় না যে 12/8, এটা কি লেখা যায় কিনা? আচ্ছা, তো দেখো আলটিমেটলি এখন এখান থেকে তুমি যেটা বের করো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 12/8, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেটরে বসে তুমি করবা, এখানে যা আসে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তো তুমি এই কোণটাও বের করতে পারো, আবার যদি চাও যে থিটা প্রাইমটা বের করবো, তাহলে থিটা প্রাইম তুমি বের করতে পারবা। তাহলে এখানে থিটা প্রাইম কি হবে, সুতরাং থিটা প্রাইম কি হবে বলো তো, 90 ডিগ্রি মাইনাস এই যে এটা ট্যান ইনভার্স 12/8, এটা যেটা তুমি ক্যালকুলেটরে বসে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার থিটা প্রাইমের মান, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে বের করতে বলছিল, এগুলো এমসিকিউতে আসবে, ঠিক আছে। আর মাঝে মাঝে যদি সৃজনশীল থাকে তাহলে সৃজনশীল ক্যাটাগরিতে গয়ের জন্য আসতে পারে, ঠিক আছে, গয়ের জন্য এখানে আসতে পারে। তো দেখো এখানে কি বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি ট্রাক গাড়ি চালকে উত্তর দিকে চলতে দেখলো, ঠিক আছে। সে পূর্ব দিকে যাচ্ছে কত, 40 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। সে পূর্ব দিকে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে এবং উত্তর দিকে যাচ্ছে কত, 40√3 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। তাহলে ট্রাকটি আসলে প্রকৃতপক্ষে কোন দিকে চলছে, যদি আহ, এইদিকে একটা বেগ কাজ করে, এদিকে একটা ভেলোসিটি কাজ করে, তাহলে তার লব্ধি বেগটা কি এইদিকে কোনো একটা দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। আচ্ছা, তাহলে সেটাকে আমরা ধরলাম কি আর, ঠিক আছে। তাহলে জাস্ট সেই আগের মতো ফর্মুলা যে আর ইজ ইকুয়াল টু আমরা এখানে কি করতে পারি, 40√3 তার স্কোয়ার প্লাস এখানে কি হবে 40 তার স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি আর এর ভ্যালুটা কত পাবা, আর এর ভ্যালুটা পাবা 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখান থেকে তুমি আর এর ভ্যালু পাইলে পাবা কত, 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে না আমি কোনটা বের করবো, ঠিক আছে, আমি কোনটা বের করবো, তাহলে দেখো এই যে থিটা, সে আগের মতোই ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 40√3 ডিভাইডেড বাই 40, ঠিক আছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু 40√3 ডিভাইডেড বাই 40। তাহলে এখান থেকে জাস্ট থিটা তুমি যদি বের করতে চাও, ট্যান ইনভার্স √3, ট্যান ইনভার্স √3, তাহলে ট্যান ইনভার্স √3 কত, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পাবো কত, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপরে তুমি এটা কিভাবে বলবে না, এটা তোমার ব্যাপার। তুমি পূর্ব দিকের সাথে কত কোণে চলতেছে সেটা বলবা না, উত্তর দিকের সাথে কত কোণে চলতেছে সেটা তুমি হিসাব করে সেভাবে তোমার ইচ্ছা মতো লিখে দিবা, ঠিক আছে। চলো দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। তো আমাদের পরবর্তী ম্যাথ লিখছে কি যে কোনো স্থানে বায়ু পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি কোণে 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। দেখো একটু বোঝার ট্রাই করি, এখানে কি বলছে যে কোনো স্থানে বায়ু পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি কোণে 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের পূর্ব ও উত্তর দিকের উপাংশগুলো বের করো, ঠিক আছে। পূর্ব ও উত্তর দিকের উপাংশগুলো বের করো। তাহলে দেখো আলটিমেটলি যদি আমরা এই ডায়াগ্রামটা ড্র করি, তাহলে কি এটা আমাদের উত্তর দিক, আর এটা কি আমাদের পূর্ব দিক, এটা আমাদের কি পূর্ব দিক। আচ্ছা, এখন বৃষ্টি আসলে কি বলছে কন্ডিশনে, যে পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি কোণে 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা পূর্ব দিকের উপাংশটা বের করি, তাহলে ভিই এখানে আমরা কি লিখতে পারি, ভিই ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে ভি কস থিটা, এটা লেখা যায়। তো এখানে দেখো ভি কত দেওয়া আছে, 25 কস 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এখান থেকে কি এই ভি এর মানটা কিন্তু এখন জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে কিন্তু তুমি এখান থেকে পাওয়া যাবে। তাহলে ভি এর মানটা কত পাবা, 20.5
4788 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমরা কিন্তু এটা পাবো। আচ্ছা, এখন যদি বলে যে উত্তর দিকের বেগের অংশ বের করো, উত্তর দিকের, তাহলে এখান থেকে হরাইজন্টাল এটাকে আমরা কি লিখতে পারি? উত্তর দিকেরটা, উত্তর দিকের জন্য আমরা লিখতে পারি কি? ভি সাইন থিটা। তো আলটিমেটলি দেখো, এখন যদি এখানে আমরা ভি সাইন থিটা বসাই, 25 ইন্টু সাইন 35 ডিগ্রি। তো দেখো এখান থেকে ভি হরাইজন্টালের ভ্যালুটা কত আসে? এখান থেকে ভি হরাইজন্টাল ভ্যালুটা আসবে হচ্ছে 14.3394, 14.3394 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এই জিনিসটাই বের করতে বলছিল। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট উপাংশ বিভাজন বের করতে বলছে। তো খুবই সহজ, তোমরা দেখবে একটু ট্রাই করলে এটা পেরে যাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখন দেখি আমরা পরবর্তীতে কোন জিনিসটা বলছে। দেখো পরবর্তী বলছে কি যে এফ মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করলে একটি উপাংশ যদি বলটির সমমানের হয় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে, তবে অপরটির উপাংশটির মান কত এবং দিক নির্ণয় করো। ঠিক আছে, তো একটু ডাকটা ভালো করে পড়ো। দেখো কি বলছে যে এফ মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করলে, এফ মানের একটি বলকে, ঠিক আছে, এফ মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করলে একটি উপাংশ যদি বলটির সমমানের হয়, একটি উপাংশ যদি বলটির সমমানের হয় এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে, তাহলে অপরটির উপাংশের মান দিক নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি? আমরা এখানে কন্ডিশন অনুযায়ী লিখতে পারি না যে এই লব্ধি যেটা আর, আর ইজ ইকুয়াল টু এফ এবং পি ইজ ইকুয়াল টু এফ, এটা আমরা লিখতে পারি কিনা? আচ্ছা, এটা লিখতে পারি। তাহলে আবার আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় কি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমরা ফর্মুলাটা জানি না, আমরা কিন্তু ফর্মুলা জানি যে পি, পি ইজ ইকুয়াল টু কি জানি? আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এরকম কোনো ফর্মুলা দেখছো? এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আসছে এই যে উপাংশের বিভাজনের ফর্মুলা থেকে। ঠিক আছে, তো দেখো এই যে ফর্মুলাটা, তাহলে সুতরাং এখানে কি লেখা যায় যে এফ ইজ ইকুয়াল টু এফ সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস বিটা, এটা লেখা যায়। আচ্ছা, এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ট্যান বিটা, এটা লেখা যায় কিনা? এখন দেখো এখানে এই যে এই এফ আর এফ কিন্তু কাটাকাটি যায়, এই কাটাকাটি যাওয়ার পর দেখো এখানে সাইন বিটা সাইন 90 ডিগ্রি প্লাস বিটা, তার মানে কি কস বিটা, তাহলে ট্যান বিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কি ট্যান বিটার মানটা তাহলে এখানে কি দাঁড়াইতে পারে? 45 ডিগ্রি, এটাই তো, তাই না? আচ্ছা, এখন দেখো এই 45 ডিগ্রি আমরা কিন্তু বিটার মানটা কিন্তু বের করে ফেলছি। ঠিক আছে, তো এখন আবার কি জানি, আরেকটা ফর্মুলা জানি না, যে কিউ, কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? যে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো দেখো এখন এখানে যদি আমরা জাস্ট মানগুলা বসাই, তাহলে আর তো আর সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে থাকতেছে কি সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ বিটার মানটা আমরা কি 45 ডিগ্রি পাইছি। তো আলটিমেটলি দেখো এখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে কি থাকতেছে আমাদের? আর কিন্তু এফ, এখানে আমরা কি লিখতে পারি? এফ সাইন 90 ডিগ্রি মান কি 1, তাহলে এখানে থাকতেছে কি কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে আলটিমেটলি এখানে তুমি যদি দেখো কিউ এর মানটা কি আসতেছে? কিউ এর মানটা আসছে কিন্তু √2f। ঠিক আছে, কিউ এর মানটা আসছে কিন্তু আমাদের √2f। তাহলে দেখো এখানে আলটিমেটলি বের করতে বলছিল কি যে এর সাথে সমকোণ উৎপন্ন করে, তবে উপাংশটির মান এবং দিক নির্ণয় করো। ঠিক আছে, উপাংশটির দিক হচ্ছে কি 45 ডিগ্রি এবং উপাংশটির মান হচ্ছে √2f। ঠিক আছে, √2f। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে, এই ম্যাথটা একটু এক্সেপশনাল ম্যাথ, এই ম্যাথটা আসলে এইভাবে ফর্মুলা দিয়ে করবা, এবং কেউ যদি অন্যভাবে করতে পারো তাহলে সমস্যা নাই, আমার কাছে মনে হয়েছে এটা ঠিক আছে। তাহলে চলো এখন দেখি এখানে কি বলছে যে এক্স ওয়াই তলে, ঠিক আছে, এক্স ওয়াই একটা তল দেওয়া আছে, সেখানে 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন মানে তিনটি বল একটি বস্তুর ওপর এক্স অক্ষের সাথে যথাক্রমে 20, 70 এবং 120 ডিগ্রি করে ক্রিয়াশীল। বলগুলো লব্ধি নির্ণয় করো। ঠিক আছে, বলগুলো লব্ধি নির্ণয় করো। আচ্ছা, বলগুলো লব্ধি নির্ণয় করতে হলে যেহেতু এভাবে কোণে ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে জাস্ট আমরা আর কোস থিটা এবং আর সাইন থিটাটা আগে ভাগ করে নিব। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি? যে আর কোস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? দেখো প্রথমটা কি 10, কত আছে 20 ডিগ্রি, জাস্ট এভাবে লিখে দাও 15,
কস 70 ডিগ্রি, ঠিক আছে। এরপর কি আছে 20 কস 120 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে কিন্তু জিনিসটা আছে। তো আলটিমেটলি তুমি যদি এখান থেকে হিসাব করো, ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে তুমি কি পাবা যে 4.527 নিউটন, ঠিক আছে। 4.527 নিউটন, এক্ষেত্রে তুমি আর কস থিটার মানটা পাই গেলা, ঠিক আছে। আর কস থিটা, এখন আর সাইন থিটা এইভাবে তুমি বের করো যে আর সাইন থিটা কি হবে। আর সাইন থিটা হবে 10 সাইন 20 ডিগ্রি 15 সাইন 70 ডিগ্রি প্লাস 20 সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা আগে ভাগ করে ফেললাম। এখন ভাগ করার পর এটারও তো একটা মান আসবে, সেই মানটা কত? 34.835 নিউটন। তো আলটিমেটলি এখন যদি আমরা এখান থেকে আর বের করতে চাই, তাহলে এখানে কি লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর সাইন থিটা তার স্কোয়ার প্লাস আর কস থিটা তার স্কোয়ার। তো দেখো এখন আলটিমেটলি তুমি যদি এখানে মানগুলা বসাও, তাহলে কি আসতেছে এখানে 4.527 তার স্কোয়ার প্লাস 34.835 তার স্কোয়ার। এটা আমরা পাবো কিনা? তো আলটিমেটলি এখন তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি আর এর ভ্যালু কত পাবা? 35.127 নিউটন, ঠিক আছে। 35.127 নিউটন, এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে, দেখবা বের হয়ে যাইতেছে। এখন থিটার মানটা আমরা বের করতে চাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? ট্যান ইনভার্স সাইন, এটা কত দেওয়া আছে? 34.835 ডিভাইডেড বাই নিচে থাকতেছে কি 4.527, ঠিক আছে। তাহলে দেখো আলটিমেটলি এখন এটা ক্যালকুলেটরে করতে অবশ্যই করতে হবে, নাহলে তুমি পারবা না। তাহলে দেখো এখানে কি মানটা আসে যে 82.596 ডিগ্রি, ঠিক আছে। 82.596 ডিগ্রি। তাহলে এখানে বের করতে বলছি যে বলগুলো লব্ধি নির্ণয় করো এবং কত কোণে ক্রিয়া করতেছে সেটা বের করো। আমরা কিন্তু দুইটাই বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কি বলছে। তো দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে চিত্রে প্রদর্শিত বলগুলো লব্ধি বের করতে বলছে, ঠিক আছে। চিত্রে প্রদর্শিত বলগুলো লব্ধি বের করতে বলছে। তো সেম টু সেম এখানে আমরা আগের মতো একটা হিসাব করবো। তাহলে আমরা এখানে দেখতে পারি কি যে আর কস থিটা, ঠিক আছে, সেম টু সেম আমরা যেভাবে করছি সেভাবে করবো। এখন এই যে 100 নিউটন এই ফোর্সটা, এই ফোর্সটা আসলে কত ডিগ্রি কোণে আছে এক্স এক্সিসের সাথে? এক্স এক্সিসের সাথে কিন্তু আছে 0 ডিগ্রি কোণে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 100 cos 0 ডিগ্রি, ঠিক আছে। এই যে 70, এইটা 70 নিউটন, এই 70 নিউটনটা কিভাবে আছে? 70 নিউটনটা আছে ধরো এইখানে কি এইটুক কি 90 ডিগ্রি, এইটুক কি 90 ডিগ্রি, আবার এখানে আছে 20, তাহলে আমার এখানে থাকতেছে কত? এইটুকু তো টোটাল 90 ডিগ্রি, তাহলে এখানে থাকতেছে কি আমাদের 70 ডিগ্রি, থাকতেছে কি না? আচ্ছা, তাহলে এখন যদি এই দিকে কাজ করতেছে, তাহলে টোটাল কোণটার মান কত? 160 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি যে 70 cos 160 ডিগ্রি প্লাস এখন আরেকটা কি আছে 60 নিউটন। 60 নিউটন কোন দিকে কাজ করতেছে? এইদিকে। তাহলে এটার জন্য আমাদের কোণ কত হবে? এখানে 45, এখানে 45, এখানে হলে 180, তার মানে কি 225, ঠিক আছে। এখানে থাকতেছে কি 225 ডিগ্রি প্লাস 50 নিউটন। 50 নিউটনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তাহলে কি 270 ডিগ্রি। আমরা কিন্তু আর cos থিটা বের করে ফেলছি, সবগুলা মানে জানি। এখন জাস্ট ক্যালকুলেটরে বসে এখান থেকে যদি হিসাব করি, তাহলে কত আসতেছে? -8.21 নিউটন, ঠিক আছে। এদিকে আসতেছে কি -8.21 নিউটন। 8.21 নিউটন আমরা এই দিকে ধনাত্মক ধরছি, ঠিক আছে। তার মানে কি এই আর cos থিটার ফোর্সটা আসলে কোন দিকে কাজ করতেছে? বাম দিকে কাজ করতেছে, ঠিক আছে। এখন আর সাইন থিটা, এখন আর সাইন থিটা আমরা বের করতে চাই। তাহলে আর সাইন থিটার মান যদি বের করতে চাই, তাহলে কি হবে? 100 sin 0 ডিগ্রি প্লাস 70 sin 160 ডিগ্রি প্লাস 60 sin 225 ডিগ্রি প্লাস 50 sin 270 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আলটিমেটলি কিন্তু সে আগের মতোই, জাস্ট কি এখানে কথা জায়গায় সাইন বসছে, ঠিক আছে। তো এটাও যদি তুমি ক্যালকুলেশন করো, দেখবে এখান থেকে আসতেছে কত? -68.49 নিউটন, ঠিক আছে। এখান থেকে আসতেছে কি -68.49 নিউটন। তাহলে এখন যদি আমরা আর এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আর ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে
রুট ওভার -8.21 তার স্কোয়ার প্লাস এখানে কি থাকতেছে -68.49 তার স্কোয়ার, এটা থাকতেছে। তো আলটিমেটলি তুমি যদি এখন এটাকে ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি আর এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছ? 68.98 নিউটন। এখন যদি তুমি কোনটা বের করতে চাও তাহলে সেভাবে tan থিটা ইজ ইকুয়াল টু r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা দিবা, তাহলে আলটিমেটলি এখান থেকে দেখবা যে ভ্যালুটা আসতেছে সেটা tan ইনভার্স করলেই থিটার মানটাও তোমরা বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এই মাত্রাতে বলছে কি যে লব্ধি নির্ণয় করে আমরা লব্ধি পর্যন্ত বের করছি, ঠিক আছে? তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কোনটা বলছে। দেখো ভেক্টরে চলে আসছে, তো কি বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের লব্ধির দিকে একক ভেক্টর বের করো, ভেক্টর দ্বয়ের লব্ধির দিকে একক ভেক্টর বের করো। তাহলে আমাদের প্রথমে লব্ধিটা বের করতে হবে যে আর আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা এই এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটা কিন্তু লেখা যায়। তাহলে এ প্লাস ভি যদি করা হয় তাহলে কত থাকে, এখানে এ প্লাস ভি করলে এখানে থাকতেছে কত 3i মাইনাস 6j প্লাস 2k, এটা থাকতেছে। আমরা কিন্তু আর এর ভেক্টরটা বের করে ফেলছি, ঠিক আছে? এখন এই ভেক্টরের দিকে একক ভেক্টরের মান যদি বের করতে চাই তাহলে কি হবে বলতো? তো একক ভেক্টরটা যদি ধরলাম আমরা ছোট হাতের আর তার উপর ক্যাপ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই আর ভেক্টর ডিভাইডেড বাই কি এই আর এর মান, এটা আমরা লিখবো। তো এখানে আর ভেক্টরটা কত দেওয়া আছে 3i মাইনাস 6j প্লাস 2k, এটা দেওয়া আছে। তো আলটিমেটলি আমরা ভাগ দিব কি দিয়ে, এটার মান দিয়ে। এটার মান আমরা কিভাবে বের করবো বলতো? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো আলটিমেটলি দেখো এটাকে তুমি যদি এখন ক্যালকুলেশন করো, এখানে থাকতেছে কত 3i মাইনাস 6j প্লাস 2k ডিভাইডেড বাই 7। এখন তুমি এটাকে এভাবে রাখতে পারো বা আলাদা আলাদা ভাগ আকারেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আসলে আলটিমেটলি এই জিনিসটাই বের করতে বলছে এখানে, ঠিক আছে? খুবই সহজ সহজ ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয়, ঠিক আছে? দেখো এখানে কি বলছে যে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ ভি ভেক্টর এবং এর মান বের করতে বলছে, ঠিক আছে? এ ভি ভেক্টর এবং মান বের করতে বলছে। আচ্ছা এখন ধরলাম যে কোনো ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে এই এ আর এই বি দুইটা পয়েন্ট, ঠিক আছে? এই এ কত দেওয়া আছে 3 -2 আর হচ্ছে কি 5, আর এখানে ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 2 7 -1, ঠিক আছে? তো ভেক্টর কিন্তু ও এর সাপেক্ষে এ এর ভেক্টরটা কি হবে, ও এ, এবং ভি এর ভেক্টরটা কি হবে, ও বি। আমাদের বলছে কি যে এ ভি ভেক্টর, তাহলে এ ভি ভেক্টরটা আমরা যদি এখন বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি যে এ ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই ও এ সরি এখানে একটু ভুল হয়েছে। যদি আমরা এই এবি ভেক্টর বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি যে ও বি মাইনাস ও এ, এটা আমরা বের করতে পারি। তো তাহলে দেখো আলটিমেটলি এখন এখানে কি আছে যে এটা থেকে আমরা এটা বাদ দিব, তাহলে এখানে কি থাকতেছে যে 2 -3 i প্লাস 7 প্লাস 2 j, আর থাকতেছে কি এখানে -1 প্লাস সরি -1 -5 তার হচ্ছে কি কে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এই ভেক্টরটা বের করে ফেলতে পারছি। আমার একটু রাইটিং পেডে সমস্যা হইতেছে, তো এই কারণে একটু লিখতে সমস্যা হইতেছে, হঠাৎ করে স্লো হয়ে যেতেছে, এই কারণে ভালোভাবে কাজ করতে পারতেছি না। তো দেখো এখন এবি যদি আমরা লিখি তাহলে এখানে কি লিখতে পারি যে -i প্লাস 9j মাইনাস 6k, ঠিক আছে? -i প্লাস 9j মাইনাস 6k, ঠিক আছে? আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন যদি এই এবি এর মানটা বের করতে হয় তাহলে এবি এর মান আমরা কিভাবে বের করতে পারি, জাস্ট খালি এটা রুট দিয়ে এটা স্কোয়ার করতে হবে। তাহলে কি আছে এখানে -1 তার স্কোয়ার, তারপরে কি 9 তার স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার। তো আলটিমেটলি এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে এখান থেকে তুমি তো এই ভ্যালুটা পাবাই, এই ভ্যালুটা কত পাবা 10.863, ঠিক আছে? তাহলে এর মানটা হচ্ছে 10.863। ম্যাথগুলা কিন্তু খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলে দেখবা যে এগুলার প্র্যাকটিস পরবর্তীতে করাই লাগতেছে না, ঠিক আছে? তো দেখো এখন আমাদের পরবর্তী কি বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে আর বি একটা ভেক্টর দেওয়া আছে, এখন এ ও বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, ঠিক আছে? এ ও বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। ভেক্টরের ডট গুণন থেকে আমরা কি জানি বলতো, যে এ ডট বি, এটা থেকে আমরা কি পাই যে এ বি
cos থিটা, এটা আমরা পাই। তাহলে এখন যদি এখান থেকে আমরা লিখি যে cos থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় তাহলে, a ডট বি ডিভাইডেড বাই কি ab। তাহলে এখন দেখো এই a ডট বি যদি করি তাহলে a ডট বি আমরা কিভাবে করব, a ডট বি হচ্ছে এই যে i যে সাথে যে i, এই j এর সাথে যে j এবং এই k এর সাথে যে k, সেটা গুণ হবে, ঠিক আছে। তো দেখো এখানে যদি করি তাহলে 6 দুগুণে গুণ করলে কত হয়, 12, 3 দুগুণে 6, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 6, আর এখানে দেখতেছি কি -2, ঠিক আছে। আর এ বি, ঠিক আছে। এখন এ বি মানে কি, এই এর মান আর বি এর মান। হ্যাঁ, এখন এই এর মান যদি আমরা এখন আগে একটু বের করে নিই, এখানে এর মান যদি বের করি তাহলে কি হবে, এখানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে কি থাকতেছে 3, এর ভ্যালুটা থাকতেছে কি আমাদের 3। আর বি এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি থাকতেছে যে 6 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এটা যদি আমরা বি এর ভ্যালুটা বের করি তাহলে এখানে বি এর ভ্যালুটা আমরা কি পাবো, 7। তো আলটিমেটলি এখানে এ ডট বি যদি হয় তাহলে কি হবে 3 ইন্টু 7। তাহলে দেখো এখন এখানে যদি টোটাল ক্যালকুলেশন হয় এখানে কি থাকতেছে 4 ডিভাইডেড বাই 21, ঠিক আছে। তো এখন যদি আমরা থিটার ভ্যালুটা বের করতে চাই তাহলে সেখানে কি করতে পারি যে cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 21, এটা আমরা দেখতে পারি। তো দেখো এখন আলটিমেটলি যদি তুমি এটা ক্যালকুলেটরে হিসাব করো এখান থেকে তুমি কত পাবা, এখান থেকে তুমি এক্সিলি মান পাবা 79 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ যদি বের করতে পারলে আমরা জাস্ট এইভাবে বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পরবর্তীতে কোনটা বলছে, দেখো বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেওয়া আছে, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো। দেখো আমরা কিন্তু এখান থেকে কি জানি যে ডট গুণন অনুসারে এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে এ বি cos থিটা, এটা আমরা জানি। এখন বলছে কি যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, এ এর উপর, হ্যাঁ, এ এর উপর। তার মানে কি করব বলো তো, এই যে এ ডট বি এর নিচে আমরা জাস্ট এটাকে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন কি বলছে যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এইভাবে মানে মনে রাখাটা খুবই ইজি যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, এইভাবে আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে দেখো এখন যদি এই মানটা বের করি বি cos থিটা ইকুয়াল টু কি হবে, এ ডট বি কি 3 ইনটু 1, তাহলে কি 3 -1 -4, তাহলে কি হবে 4, 2 আর 3 কি হবে 6 ডিভাইডেড বাই এ এর মান কত, √3 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করো এখান থেকে আমাদের এই অভিক্ষেপের মানটা কত আসতেছে, 13 ডিভাইডেড বাই √19, ঠিক আছে, 13 ডিভাইডেড বাই √19 তুমি এভাবে রাখতে পারো। আবার যদি এটা দশমিকে নাও তাও কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখি এখান থেকে টেমসিক আসতে পারে যদি বলে যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা কিন্তু আসলে বি cos থিটা, ঠিক আছে। এই লাইনটুকুর মানে হচ্ছে কিন্তু এটার নাম হচ্ছে কি বি cos থিটা, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। চলো দেখি আমাদের পরবর্তী কোনটা বলছে। চলো আমাদের পরবর্তী ম্যাথ কোনটা, যে এ দেওয়া আছে বি দেওয়া আছে, ঠিক আছে। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে, ঠিক আছে। এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণনের মান 0 হইতে হবে। তাহলে কি হবে যে এ ডট বি ইজ ইকুয়াল টু কি 0 হইতে হবে। তো আমরা এখানে ফার্স্টে আগে লিখে নিলাম। তো দেখো এখন এখানে কি আছে যে 2 আর এম, তাহলে এখানে কি আমরা লিখবো এম প্লাস এখানে কি 3 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে 6 আর এখানে মাইনাস দেওয়া আছে, -50, ঠিক আছে, -50, আলটিমেটলি কি 0। তো দেখো এখান থেকে আমাদের কি বের করতে বলছে, যে এম এর ভ্যালু বের করতে বলছে। তাহলে 2m ইজ ইকুয়াল টু কি লেখা যায় 44। তাহলে এখান থেকে দেখো আমাদের যদি এম এর ভ্যালুটা বের করি তাহলে এম এর ভ্যালুটা আসলে কত 22। তাহলে আমরা কি লিখতে পারি যে এম এর মান 22 হলে আসলে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পরের উপর কি হবে, লম্ব হবে, ঠিক আছে, পরস্পরের উপর লম্ব হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখি চলো আমাদের পরবর্তী ম্যাথ কি বলছে, আমাদের 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথ কি বলছে যে এ ও বি দুটি ভেক্টর দ্বয় যে তল অবস্থান করে তার উলম্ব দিকে একটি একক ভেক্টর বের করতে বলছে, তার উলম্ব দিকে, ঠিক আছে, উলম্ব দিকে। তাহলে দেখো এই এ ও বি ভেক্টর তো যে তলে অবস্থান করে, ঠিক আছে, তার উলম্ব দিকের একক ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ ক্রস বি
এটাই তো লিখতে পারি, তাই না? এখন যদি ধরো আমরা এই এ ক্রস বিটা বের করতে চাই, তাহলে আমাদের ভেক্টর গুণন করতে হবে এখানে আই জে কে 2 3 -4 1 -2 3, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে জিনিসটা লিখে ফেললাম। এখন এটাকে তুমি যদি গুণ করো, গুণ করে আলটিমেটলি তুমি এখান থেকে কত পাবা? আই মাইনাস 10 জে মাইনাস 7 কে, ঠিক আছে? এটা কিন্তু তুমি এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? এখন যদি এর উপরে একক ভেক্টর তুমি বের করতে চাও, তাহলে এর উপর ক্যাপ দিয়ে ইটা, তাহলে কি হবে? এই আই মাইনাস 10 জে মাইনাস 7 কে, ঠিক আছে? এই ভেক্টরটাকে তুমি কি করবে? ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে জাস্ট লিখে ফেলো 1 স্কোয়ার, এখন মাইনাসের স্কোয়ার মধ্যে প্লাস, তাই আমি এখানে কি লিখলাম? 10 স্কোয়ার লিখলাম, প্লাস 7 তার স্কোয়ার, ঠিক আছে? তো এখন আলটিমেটলি দেখো এখান থেকে তোমার কত আসতেছে, এখান থেকে কত আসতেছে? এখান থেকে আসতেছে হচ্ছে আই মাইনাস 10 জে মাইনাস 7 কে ডিভাইডেড বাই √150, ঠিক আছে? √150। এখন আহ, এইখানে কিন্তু দেখো এটা একদিকের ভেক্টর, ঠিক আছে? ধরো এই এ ভেক্টর আর এই বি ভেক্টর, এটা যে কোনো একটা তলে এদিকে কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা এই দিকের ভেক্টরটা বের করলাম, ঠিক আছে, যেটা প্লাস, ঠিক আছে? কিন্তু এটা নিচের দিকে কিন্তু আর একটা ভেক্টর যাচ্ছে, ঠিক আছে? সেটা আমরা কি বলতে পারি? এটা মাইনাস, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি মাইনাস। তো দেখো এখন এখানে যদি বিপরীত দিকে সেটা হয়, তুমি একবারে এখানে প্লাস মাইনাস দিতে পারো, বা এখানে প্লাস মাইনাস ছাড়াও তুমি এই জিনিসটাকে আলাদা করে দেখাই দেবো, ঠিক আছে? আমি প্লাস মাইনাস দেখাই দিলাম, জাস্ট বোঝার জন্য এখানে দেখলাম যে আসলে এখানে হচ্ছেটা কি, ঠিক আছে? তাহলে চলো দেখি আমাদের পরবর্তী কোন ম্যাথটা বলছে। আমাদের 17 নম্বর ম্যাথ আজকের। তো 17 নম্বর ম্যাথে কি বলছে যে পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি 4i মাইনাস 4j প্লাস কে, এবং কিউ দেওয়া আছে কি 2i মাইনাস 2j মাইনাস কে। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে তার এই ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি পি ক্রস কিউ, ঠিক আছে? পি ক্রস কিউ, তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি পি ক্রস কিউ। তো আলটিমেটলি এখন এখানে ধরো পি ক্রস কিউ যদি করো, তাহলে কি হবে? আই জে কে, পি এর কত দেওয়া আছে 4 -4 1, আর কিউ এর কত দেওয়া আছে 2 -2 -1। তো দেখো এখানে আলটিমেটলি তুমি যদি এখন টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করো, পি ক্রস কিউ, পি ক্রস কিউ করলে এখান থেকে তুমি কত পেয়ে যাবা? 6i প্লাস 6j, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি এটাই পাবো। এখন যদি তোমার এটার মান বের করতে বলে ক্ষেত্রফলটা কত, তাহলে তুমি জাস্ট লেখো এখানে √6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা তুমি লিখতে পারো। তো আলটিমেটলি এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, এখানে কি হবে? 6√2 বর্গ একক, ঠিক আছে? 6√2 বর্গ একক, এটা লিখলে হয়, লিখলে হয়, সমস্যা নাই। দেখি আমাদের 18 নম্বর ম্যাথ। চলো আমাদের 18 নম্বর ম্যাথ কি বলছে যে এর মান কত হলে এ ভেক্টর দেওয়া আছে কি 5i প্লাস 2j মাইনাস 3k এবং বি ইকুয়াল টু কি 15i প্লাস aj মাইনাস 9k ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল হবে, ঠিক আছে? পরস্পর সমান্তরাল হবে। তো দেখো আমাদের এই ম্যাথটা করার জন্য দুইটা টেকনিক আছে, ঠিক আছে? আমরা প্রথমে তোমাদের শেখা দরকার সেটা দেখাই দিই। তো প্রথমে আমাদের যদি পরস্পর সমান্তরাল দেখাইতে হয়, তাহলে এই যে এই ভেক্টর গুণনটা এ ক্রস বি, এটা কি হইতে হবে? জিরো হইতে হবে, ঠিক আছে? তো আমাদের ফার্স্টে এ ক্রস বিটা বের করতে হবে। তো জাস্ট এখানে মানগুলো আগে বসাই। আই জে কে এর ভ্যালু কত দেওয়া আছে কি 5 2 -3, এখানে কত দেওয়া আছে কি 15 এ -9 এরকম দেওয়া আছে। তো আলটিমেটলি যদি এখন এটাকে ক্যালকুলেশন করো, এ ক্রস বি করো, তাহলে এখানে এ ক্রস বি করলে কি এখানে মানটা কত আসে? তুমি ক্যালকুলেশন করলে দেখবা পরে এখানে আসতেছে কত? -18 প্লাস 3a, ঠিক আছে? -18 প্লাস 3a প্লাস কে ইন্টু 5a মাইনাস 30, ঠিক আছে? এখন যদি ভেক্টরদের পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই যে এইটা ইজ ইকুয়াল টু কি জিরো হইতে হবে, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু কি জিরো হইতে হবে। তো যদি আমরা এখন এটা ইজ ইকুয়াল টু জিরো লিখি, যে আই -18 প্লাস 3a প্লাস কে ইজ ইকুয়াল টু 5a মাইনাস 30 ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো ধরো এটা লেখার পরে এখানে কি কমন যায়? 3 কমন যায়, এখানে 3 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো? 3i a মাইনাস 6, আর এখান থেকে কি থাকতেছে? যদি এখানে তুমি 5 কমন নাও, তাহলে এখানে কি থাকবে? a মাইনাস 6। তো আলটিমেটলি তুমি এখান থেকে দেখো লিখতে পারো কি, যে a মাইনাস 6 ইন্টু 3i প্লাস 5k ইজ ইকুয়াল টু জিরো,
এটা কি লেখা যায় না? তো দেখুন আলটিমেটলি এখান থেকে যদি এ দুইটা জিরো হয়, এটা কিন্তু কখনোই জিরো হবে না, ঠিক আছে, এটা মানে কিন্তু জিরো না, তাহলে কি এটা আলটিমেটলি জিরো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে কি লেখা যায়, এ ইজ ইকুয়াল টু সিক্স। এটা হলো একটা ভ্যালিড মাধ্যম, ঠিক আছে, যদি পরীক্ষায় আসে এইভাবে দেখাই করে দিতে হবে। আর যদি এটা পরে শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে চাও তাহলে কি হবে, তখন যদি দুইটা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয় তাহলে এই এ এ এক্স ডিভাইডেড বাই বি এক্স, এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই, সি এক্স ডিভাইডেড বাই সি ওয়াই হবে, ঠিক আছে। এই জিনিসটা হবে এই এ এক্স বাই বি এক্স, বি ওয়াই বাই বি এক্স বাই বি ওয়াই, সি এক্স বাই সি ওয়াই। এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে কি এক্স বলতে বোঝাইছে কি, এই যে এইটার সাথে ভাগ হবে এইটা, এটার সাথে ভাগ হবে কি এইটা, এটার সাথে কি ভাগ হবে এইটা। তো আলটিমেটলি ওইভাবে তুমি এক লাইনে করে ফেলতে পারো, সমস্যা নেই। আমরা যখন শর্টকাটে ক্লাস করবো তখন এগুলো আমরা খুব ভালোভাবে দেখাবো। তাহলে চলো দেখি আমাদের 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথটা আসলে কি বলছে, 19 নম্বর ম্যাথ বলছে কি যে প্রমাণ করো যে এ ডট বি তার স্কোয়ার এবং এ ক্রস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু এমসিকিউতে আসে যে এটা কিন্তু বহুপদী সূচক যে এমসিকিউ আছে এটাতে আসে, আবার মাঝে মাঝে কিন্তু প্রমাণেও এটা দিয়ে দেয়, এটা প্রমাণ করতে, এটা দেখতে হবে আসলে কি হয়েছে। আমরা দেখো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে, কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। তাহলে দেখো এটার অনুযায়ী কি লেখা যায় যে এই এ ডট বি তার স্কোয়ার প্লাস এ ক্রস বি তার স্কোয়ার, আলটিমেটলি এখান থেকে কি লেখা যায় বলো তো। দেখো এখানে কি লেখা যায় যে এ বি কস থিটা তার স্কোয়ার, আর এখানে কি লেখা যায় এ বি সাইন থিটা তার স্কোয়ার। তো আলটিমেটলি দেখো এখানে কি থাকতেছে, তো আলটিমেটলি এখানে আমাদের থাকতেছে যে এই এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন না হয় তাহলে এখানে থাকবে আমাদের কি কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কি থাকবে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো দেখো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত ওয়ান, তাহলে আমাদের এখানে আলটিমেটলি থাকতেছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সহজ একটা জিনিস, এই জিনিসটা মুখস্থ করে ফেলবা বা মুখস্থ না করে যেভাবে সূত্র ফলাই করে ফেলবা, ঠিক আছে, কোনো প্যারা নেই। তো 20 নম্বর, আজকে আমাদের এটাই শেষ ম্যাথ, আমরা আজকে 20টা ম্যাথই করবো, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী থেকে শুরু করবো। চলো দেখি আমাদের শেষ ম্যাথটা আমরা খুব সুন্দর করে শেষ করে দিই। তখন কি বলছে যে এ প্লাস বি আর যদি এ মাইনাস বি হলে দেখা যায় এ ও বি পরস্পরের উপর লম্ব, ঠিক আছে। এটা কিন্তু হায়ার ম্যাথে এটা পাবা, ফিজিক্সে এটা কখনো কখনো ভেক্টরে এসে যায়, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দেখি এখানে দেওয়া আছে কি যে এই এ প্লাস বি, এখানে থাকতেছে কি আমাদের এ মাইনাস বি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো এটাকে কি আমরা এখানে কি করবো, এটাকে আমরা স্কোয়ার করবো, ঠিক আছে, এটাকে আমরা কি করবো স্কোয়ার করবো, স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি এ মাইনাস বি তার স্কোয়ার। তো আলটিমেট এখানে যদি স্কোয়ার করা হয় তাহলে কি এটা দুইটা হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আসবে, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি করা যায় বলো তো। দেখো এখানে এই এ স্কোয়ার, ঠিক আছে, এখানে থাকতেছে কি টু ইন্টু এ ডট বি, এটা থাকতেছে প্লাস এখানে কি থাকতেছে বি স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে কি থাকতেছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ডট বি প্লাস বি স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের এখানে কি থাকতেছে দেখো তো, ফোর এ ডট বি ইজ ইকুয়াল টু কিন্তু জিরো, এটা কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে আমাদের এখান থেকে দেখো এখান থেকে কি লেখা যায় যে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা কি জানতাম যে যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে কি হয় যে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের আসছে কি যে এ দুইটা ভেক্টর এ এবং বি তার ডট গুণফল কি হচ্ছে জিরো। তাহলে আমরা কি বলতে পারি যে এটা পরস্পরের উপর লম্ব, ঠিক আছে, এটা পরস্পরের উপর লম্ব। শেষ। তাহলে ভাই আজকে আমরা ভেক্টরের যে ম্যাথগুলো করলাম, উদাহরণের ম্যাথগুলো সলভ করলাম, অক্ষরবর্তী প্রকাশনীর ম্যাথগুলো খুবই ইজি লাগছে। আমি একটু স্লো মোশনে ম্যাথগুলো সলভ করাইছি, আমি চাইলে আরো গতিতে সলভ করাইতে পারতাম, কিন্তু
না হোক একটু স্লোতেই করো, একবার করার পরে যাতে পরবর্তীতে এই ম্যাথগুলা এরকম টাইম না লাগে, পরে যেন খুব দ্রুত গতিতে এই ম্যাথগুলো সলভ করতে পারো, ঠিক আছে? তো তাহলে ভাই আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 21 নম্বর প্লেলিস্ট থেকে শুরু করবো, এবং তোমাদের যদি মনে হয় যে আমাদের আগের আরো ভিডিওগুলো দেখার দরকার হয়, তাহলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমরা ইতিমধ্যে কাজ ক্ষমতা শক্তি, নিউটনিয়ান মেকানিক্স, আদর্শ গ্যাস ও গ্যাসীয় গুরুত্ব, এগুলো ম্যাথগুলো সলভ করছি, ঠিক আছে? এবং পাশাপাশি এই ভেক্টর শুরু করছি, এবং পরবর্তীতে ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, আস্তে আস্তে হায়ার ম্যাথ, রসায়ন এবং সবগুলার আছে এরকম ভিডিওগুলো আমরা আস্তে আস্তে আনবো, ঠিক আছে? তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।